আমি যখন এসআইআর নিয়ে চর্চা হচ্ছিল তখন কি বলেছিলাম আপনাদের? আতঙ্কিত হবেন না। আমি আজকেও বলছি আপনারা কেউ আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হবে। আর একটা কি কথা বলেছিলাম? এসআইআর বাঘ, ঘরে বসে থাকলে বাঘকে খাঁচাই বন্দি করা যাবে না, আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, বাঘকে খাঁচাই বন্দি করতে হবে। তো আমি আপনাদেরকে আজকে আগে খাঁচাই বন্দির রাস্তা বলিনি, কারণ তখন নোটিফিকেশান হয়নি। এখন নোটিফিকেশান হয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গাইডলাইন দিয়েছে। এখন আপনাদের আমি বলতে পারি, মাইকের সাউন্ডটা চেঞ্জ হচ্ছে কেন? এখন আমি বলতে পারি কিভাবে বাঘটাকে খাঁচাবন্দি করতে হবে। অন্য কোনো বিষয়ে আমি বক্তব্য দেব না, শুধু আজকে একটা বিষয় এখানে বক্তব্য দেবো, সেটা কি? এসআইআর। আর আমি যখন ঢুকছিলাম এটা নজরে পড়েছে, এসআইআর সচেতনতা শিবির। আমি এসআইআর নিয়ে বক্তব্য দেবো। আমার এই বক্তব্য দূরে কাছে যারা শুনছেন তাদেরকে বলবো, আমার সাথে তাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ জানেন, ভারতবর্ষে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেওয়া তথ্য অনুযায়ী 2500 প্রায় 2500 রাজনৈতিক দল আছে। সারা ভারতবর্ষে 2500 রাজনৈতিক দল আছে। স্বাভাবিকভাবে আপনার সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। আপনি আলাদা দল করেন, আমি আলাদা দল করি, কিন্তু আমি আজকে যে কথা বলবো এটা শুধু আইএসএফের লোকেদের জন্য নয়, বা আইএসএফের যারা বিরোধী তাদের জন্য নয়, এরকম ব্যাপার নয়। এটা সমস্ত ভোটারদের জন্য, যারা আতঙ্কিত আছেন তাদের আতঙ্ক মুক্ত করার জন্য। আমি আপনাদের অনেকের বাড়ি এরকম ফর্ম পৌঁছেছে? এখনো পৌঁছায়নি? তাড়াহুড়ো করার প্রয়োজন নাই, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই। বা কেন দেয়নি বলে ওর উপর চাপাচাপি করতে হবে না বিএলওকে। যে বুথ লেভেল অফিসার, সে কি আমাদের পরিবারের বাইরে? সে তো কারো ছেলে, কারো মেয়ে, কারো মা, কারো বোন, কারো স্বামী, কারো স্ত্রী, তো আমাদেরই পরিবারের। তো চাপাচাপি করতে যাবে না, সেও মানুষ, একা মানুষ কত কাজ করবে। 2-4 দিনের মধ্যে আপনার বাড়িতে ফর্মটা পৌঁছে যাবে। এই ফর্ম নিয়েই যত জ্বালাতো নাকি, এই ফর্ম ফিল আপ করবো কী করে, এটাই সব থেকে বড়। তুমি একটু পিছিয়ে আসো, এই দিকটা ছেড়ে আসো, সামনের দিকে আসো, সামনের দিকে যা আসবে সামনের দিকে আসো। এই ফর্মটা ফিল আপ করবো কী করে, এটা নিয়ে কিন্তু সমস্যা। এর বাইরে আমার মনে হয় সমস্যা নেই। আর কাগজপত্রগুলো কোথা থেকে পাবো, এইটা হচ্ছে মূল সমস্যা। আমি আপনাদেরকে আজকে এই ভয়টা কাটিয়ে দিয়ে যাব। তারপরেও বলবো, ফর্ম আজকে কারো যদি বাড়ি পৌঁছায়, সে কালকে ফিল আপ করে জমা দিতে হবে, এই ধরনের বাধ্যবাধকতা নাই। 1 মাসের মধ্যে আপনি টাইম নিচ্ছে, 1 মাস, নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এই ফর্ম আপনি ফিল আপ 4 তারিখ অবধি ফিল আপ করতে পারেন। আমাকে কটা বাজে এখন দেখো, 4:15 হলে একটু করবে। কি বলছি, প্রায় আপনি 1 মাস সময় পাচ্ছেন ফর্মটা নিয়ে জমা দেওয়ার জন্য। তাহলে ভয় পাওয়ারও কিছু কাজ নেই, দরকার নেই, তাড়াতাড়ি করারও দরকার নেই। তবে 1 মাস টাইম পাচ্ছি মানে 28 দিন পরে জমা দেবো, এই ধরনের মানসিকতাও কিন্তু কেউ রাখবেন না, এটা উচিত না। এবার আসা যাক, আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, তাই তো? ফর্ম ফিল আপ করার আগে বলি, এই ফর্মের এটা কি নাম জানেন? ফর্ম তো আমরা বলছি, অ্যাকচুয়ালি নামটা কি বলুন তো? গণনা ফর্ম। এটা কোনো আপনি ভারতীয় নাগরিক কি নাগরিক নয় সেটার প্রমাণপত্রের ফর্ম নয়। এটাই আপনাকে আমাকে ভুল বোঝানো হচ্ছে। বিজেপি আর তৃণমূল মিলে আপনার আমার মাথাটাকে পাজেল্ড করে দেওয়ার চেষ্টা করছে। এটা আপনাকে বোঝানো হচ্ছে এই ফর্মে নাম উঠলে আপনাকে তাড়িয়ে দেবে, ফর্মে নাম উঠে গেলে আপনি থেকে যাবেন। কেউ যদি চুরি করে ফর্মে নাম তুলে দেয়, সে বাংলাদেশি হয়, পাকিস্তানি হয়, আফগানিস্তানের বিদেশি নাগরিক হয়, তাহলে কি হবে? সে পার পেয়ে গেল। আর কোনো বৈধ ভোটারের নাম তুললো না, বদমাইশি করে কেটে দিয়েছে, তাহলে সে বৈধ ভোটারটা বাংলাদেশি হয়ে গেল।
ভারতের নাগরিক চানকিয়ান মানুষ সে বাংলাদেশি হয়ে গেল, এটা হতে পারে? এটার সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নাই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রাইট নাই আপনার নাগরিকত্ব যাচাই করার, এটা মাথায় ঢুকিয়ে নেন। এবার আসা যাক, এইটা হচ্ছে গণনা ফর্ম। গণনা ফর্মের পরের লাইনে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও মানে বুথ লেভেল অফিসার। আমি অফিসার বলবো, আপনারা বুঝে নেবেন বুথ লেভেল অফিসার। হ্যাঁ, বারবার বুথ লেভেল অফিসার বললে 1 সেকেন্ড করে নষ্ট হয়ে যাবে, আগে ক্লিয়ার করে নিই। তার নাম আর ফোন নাম্বার দেওয়া থাকবে প্রতিটা ফর্মে, নাম আর ফোন নাম্বার দেওয়া থাকবে। আমরা এখানে যারা আইএসএফের নেতৃত্ব আছে, আমাদের বিশ্বজিৎদার মাধ্যমে, অঞ্চল নেতৃত্বের মাধ্যমে বুথ নেতৃত্ব পর্যন্ত অলরেডি আমরা 1 সপ্তাহ আগে একটা লিস্ট পাঠিয়ে দিয়েছিলাম। কিসের লিস্ট? এই অঞ্চলটার নাম কি? চণ্ডীগড় পঞ্চায়েতে যে কটা বুথের অবজারভার আছে, অফিসার নিয়োগ করেছে সরকার, তার নাম আর ফোন নাম্বার লিস্ট পাঠিয়ে দিয়েছি। আপনাদের কাছে যখন ফর্ম দিতে আসবে ওই লিস্টটার সাথে এই লিস্টটা একটু মিলিয়ে নেবেন। কারণ খড়গপুরে দেখলাম যে ক্রাইটেরিয়া দিয়েছে ইসিআই বিএলও হওয়ার জন্য, সেই ক্রাইটেরিয়ার বাইরে গিয়ে একজন নাইট গার্ডকে বিএলও করে চালিয়ে দিয়েছে। এটা তো হয় না। তাহলে সত্যিকারের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যার ডেটা দিয়ে করেছে সে, না অন্যজন আপনাকে এই ফর্ম দিতে আসলো বা ফর্ম নিতে আসবে, সেটা তো আপনাকে আগে যাচাই করতে হবে ভাই। তাহলে আমরা যে লিস্ট পাঠিয়েছি সেই লিস্টের সাথে এটা কী করবেন? মিলিয়ে নেবেন। এবার আসা যাক, একজন ভোটারকে 2টো ফর্ম দেবে। আপনার বাড়িতে 4 জন ভোটার, কটি ফর্ম পাবেন? একটু বলতে হবে, উত্তর দিতে হবে, না আমি শেষ করে দেবো। শেষের লক্ষ্যেও দিতে হবে, নাহলে আমি জানবো আমি বোকা যাচ্ছি, ওই খেলা দেখাতে এসেছি, সাপের খেলা দেখাতে এসেছি। একটা ভোটারের কটা ফর্ম পাবেন? আর 4টে ভোটার হলে 8টা, 3টে ভোটার থাকলে 6টা। আমি আপনাদের বলবো প্রথম কাজ কি হবে, আপনার এটা নেওয়ার সাথে সাথে ভোটার পিছু 2টো করে কাগজ দেবে, ফর্ম দেবে। ওনাদের রেজিস্টার্ড খাতা আছে, আপনাকে সই করতে হবে। তবে এটা নেওয়ার আগে বলবেন, বাবু আপনি যে অফিসার তার প্রমাণপত্র আমাকে দেখান। ইসিআই ওকে একটা কাগজ দেবে, একটা রেজিস্টার দিয়েছে, মানে ওনাকে প্রমাণপত্র দিয়েছে উনি বিএলও, সেটা দেখানোর জন্য। না দেখালে কিন্তু তার হাত থেকে না কাগজ নেবেন, কোথাও সই করবেন, একদম ওই কাজ করবেন না। ওরা আইডেন্টিটি কার্ড আছে দিয়েছে, পরিচয়পত্র। আপনি কোথায় চাকরি করেন তার প্রমাণপত্রটা দিন, কারণ আপনি ওনার হাতে কিন্তু অনেকটা নির্ভর করছে, বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে দিতে পারে। পরে ঝামেলা হবে, হ্যান হবে ত্যান হবে, কিন্তু উনি করলে যদি ডি লিখে দেয়, ডাউটফুল করে দেয়, বিপদ আছে। তাহলে ওনার ডিটেলসটা আমরা কি করব? এই ফর্ম নেওয়ার সাথে সাথে ওনার ডিটেলসটা আমরা কালেক্ট করে রাখবো। ফর্ম নিলাম, সব মিলে যাচ্ছে। এই ফর্মটা নিয়ে আমার প্রথম কাজ হবে 2টো কি 3টে কপি জেরক্স করে নেওয়া, করে অরিজিনাল ফর্ম দুটোকে সাইডে রাখা। ওটাকে একটু যত্ন করে রাখবেন। আপনার বাড়ির ছেলে দাঁতে কামড়ে ফেলেছে, অর্ধেক খেয়ে ফেলেছে, তেল পড়ে গেছে, পানি পড়ে গেছে, কুচকে গেছে, এ হয়েছে, কাজ করবেন না। এই যে এখানে স্ক্যান, এই কিউআর কোডটা আছে না, এটা নষ্ট হলে কিন্তু এই ফর্মটা ইনভ্যালিড হয়ে যেতে পারে। তাহলে এইটা প্রথম কি করবেন, কাগজ 2টো জেরক্স করে সাইডে রেখে দেন। এবার হচ্ছে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। যে আপনারা যে 2-3 কপি জেরক্স করেছেন ওইখানে আপনারা ফিল আপ করে আগে হাতটাকে পাকিয়ে নেন। বুঝতে পারছেন কি বলছি? ওইখানে ফিল আপ করলে ভুল খারাপ কি তো হবেই ভাই। প্রথম যখন ফিল আপ করবো ভুল খারাপ তো হবেই, হতে পারে, স্বাভাবিক। তাহলে এর ওপরে যদি কাটাকুটি করতে হবে তো, তাহলে এইটাকে অরিজিনালটাকে কি করবো আমরা, সাইডে রেখে জেরক্সটাকে নিয়ে বসবো। এবার আপনাদের সুবিধার্থে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি বলছি। আসা যাক এবার কীভাবে ফিল আপ করতে হবে। এই টোটাল একটা ফর্ম আপনাদের সুবিধার্থে, আমি নিজের আমার বোঝার সুবিধার্থেও এক্সপার্টদেরকে সাথে কথা বলে আমি মাথা থেকে একটু বার করেছি। এই ফর্মটাকে আমরা 4টে ভাগে ভাগ করেছি। ফিল আপের 4টে পার্ট করেছি। 4টে পার্টে ফিল আপ করলে আমার ভয়েরও ব্যাপার নেই,
বা বুঝতে আমাদের সুবিধা হবে। সেই 4টে পার্ট কি আপনাদেরকে একটু আমি দেখাই। আপনার একটু সরে গেলে মায়েরা দাঁড়ালে মায়েদেরও তো অসুবিধা হচ্ছে। আপনার সরাসরি এদিকে মায়েরা এখানটা এসে দাঁড়াও তো, তোমরাও জানো তোমরা ভয় পেয়ে যাচ্ছ। আর মায়েদের মধ্যে যারা এই কলেজে স্কুলে যাচ্ছেন তারা একটু আগিয়ে দিয়ে আসেন। বোনেরা যারা আছো এগিয়ে আসো, তোমরা জানার চেষ্টা করো। মায়েদেরকেও জানতে হবে তো, ওরাই তো বেশি ভয় খাচ্ছে না। এই টোটাল ফর্মকে আমি 4টে ভাগ করেছি বোঝার জন্য। এটা 4টে ভাগ করেছি। প্রথম ভাগটা আপনারা দেখুন বা ফার্স্ট পার্ট দেখুন কি আছে। আপনাদের ফর্মের বাম দিকে একটা ঘর করা আছে, এখানে 5টি ঘর আছে। এই 5টি ঘরের মধ্যে শুধু আপনার এক্সট্রিম রাইট সাইড বাদে লেফট সাইড থেকে 4টেতে আপনাদের হাত লাগাতে হবে না। কি কি আছে এখানে অলরেডি প্রিন্ট হয়ে আসবে, আমার বাড়িতে এখনও ফর্মটা পৌঁছায়নি, নাহলে আমার নিজের ফর্মটা আপনাদের দেখাতাম। অলরেডি আপনার নাম, আপনার এপিক নাম্বার, আপনার ঠিকানা এই ঘরটায় প্রিন্ট হয়ে আসবে। আচ্ছা অরিজিনাল দাও তো, এই কারো ফর্ম পেয়েছে তাহলে সুবিধা হবে। এই দেখো এই যে আব্দুল জব্বার আকুঞ্জি, উনার দেখুন প্রিন্ট হয়ে গেছে, উনার এপিক নাম্বার, উনার ঠিকানা প্রিন্ট হয়ে আছে। তো আপনার আমার যারা আসবে এরকম প্রিন্ট হয়ে আসবে। সেকেন্ড ঘরটা দেখুন, ক্রমিক নাম্বার, অংশ নাম্বার, বিধানসভার নাম প্রিন্ট হয়ে আসছে। থার্ড ঘরটা কিউআর কোড আছে, এটা ঘেঁচাঘেঁচি করবেন না। তারপরে দেখুন এই আব্দুল জব্বার আকুঞ্জির ভোটার লিস্টে এখন যে ছবিটা আছে ওইটাও প্রিন্ট হয়ে আসছে। তাহলে 5টা ঘরের মধ্যে 4টে ঘর প্রিন্ট হয়ে আসছে। থাকলো একটা এই ঘরটা। এই ঘরটার কাজ কি, এবার দিয়ে দাও ওনাকে। এই ঘরটার কাজ কি, একটি রঙিন ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, যার ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, এইখানে আটা দিয়ে লাগিয়ে দেওয়া। প্রথম পার্টটা আপনারা বুঝতে পারলেন। প্রথম পার্টে কটা কাজ একটু বলুন ভাই? একটাই কাজ। কি কাজ? একটি পাসপোর্ট সাইজ ছবি, রঙিন ছবি, যার ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, রিসেন্ট এখানে লাগিয়ে দেওয়া। কটা ফর্ম আমাদের হাতে আছে? ভোটার পিছু 2টি ফর্ম। তাহলে পাসপোর্ট সাইজ ছবি কটি লাগছে? 2টি লাগছে। তাহলে 2টি ফর্মের 2টি লাগিয়ে দিলেন। এরপরে আসা যাক সেকেন্ড পার্টে। এটা পুরো ফর্ম, এর পার্ট শেষ হয়ে গেল। থাকছে আর কটা? 3টে পার্ট বাকি আছে, 3টে পার্ট, টোটাল 4টে পার্ট। তাহলে আমি সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টে কি আছে? 2টো ঘর কাটা আছে। একদিকে বিষয়বস্তু আছে, বিবরণী দেওয়া আছে, এইদিকে ফিল আপ করার কথা বলা আছে। এরকম মধ্যখানে একটা দাগ কাটা আছে, আর এইদিকটা পুরো ফাঁকা আছে। এখানটায় আপনাকে ফিল আপ করতে হবে। কি কি ফিল আপ করতে হবে? রকেট সায়েন্স নয়, সাধারণভাবে যারা পড়াশোনা করেছে তারাও পারবে। জন্ম তারিখ, মাস, দিন, মাস, সাল। ধরুন না 15ই আগস্ট 1 জানুয়ারি 1987 সালে জন্ম, তাহলে কি লিখবে? 01/01/1987। মানে আপনার ভোটার কার্ডে যেটা আছে জন্ম তারিখ, সেটা আপনি কি করলেন? প্রথম লাইনটাই বসিয়ে দিলেন। এবার আসছে কি? আধার নাম্বার, ঐচ্ছিক, অপশনাল। আপনি আপনার আধার নাম্বার দিতে পারেন, নাও পারেন, এটা আপনার উপরে নির্ভর করছে। আমার সাজেস্ট দিলে অসুবিধে নেই। আমি কিন্তু যে ফর্ম ফিল আপ একটা আমি ড্যামি তৈরি করে রেখেছি নিজের নামেই, ওই জেরক্স কালেক্ট করে ওখানে আমি আধার কার্ড নাম্বার লিখে রেখেছি। আমাদের আধার নাম্বার লিখে কী হবে? আমাদের ভয়ের কী আছে ভাই? আমি কি গুন্ডা, ক্রিমিনাল, মস্তান, না সমাজ বিরোধী, না বিদেশি নাগরিক? তাহলে আমার ইনফরমেশান তো অলরেডি আছে। ও নাটক করছে। প্রশ্ন করার দরকার ছিল মোদিকে, বছরে 2 কোটি চাকরি কোথায়? উত্তর দাও। 1 টাকা সমান $1 গল্প শুনিয়েছ, উত্তর দাও। তুমি বলেছো 15 লক্ষ টাকা করে দেবো অ্যাকাউন্টে, এখন 15 পয়সাও আসেনি, কেন আসেনি? উত্তর দাও। এই যে রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার, গতকালকে আপনার ছত্তিশগড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, 7-এর ওপরে মানুষ মারা গেছে। কেন এত রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে? তোমার টেকনিক্যাল পার্ট কি করছে? রেলের সেফটি ডিপার্টমেন্ট যে যারা জবের ভ্যাকান্সি
2023-এ RTI করে দেখা গেছে 1,77,000-এর অধিক শূন্য পদ আছে, পূরণ করতে ব্যর্থ। তাহলে এত অ্যাক্সিডেন্ট বাড়ছে কেন? এর জবাব দাও। এই প্রশ্নটা করার দরকার ছিল। তার পরিবর্তে ও মোদি মাথা মেরে কী করেছে? আধারের সাথে প্যানের লিঙ্ক করো, প্যানের কার্ডের সাথে ভোটারের লিঙ্ক করো, অমুকের সাথে তমুকের লিঙ্ক করো, এই করতে থাকো। প্রশ্ন করা দরকার ছিল এই প্রাইমারি স্কুলের টিচার নাই কেন মমতা ব্যানার্জিকে? প্রশ্ন করা দরকার ছিল 2018 পঞ্চায়েত নির্বাচনে যাদের গা গুলি করে ভুল খেয়ে মরল তৃণমূলের লোকগুলো, এখনও বিচার পেল না কেন? আমরা আমডাঙ্গাবাসী উত্তর দাও। প্রশ্ন করা দরকার কি ছিল? হাইওয়ে এক্সটেনশন হচ্ছে, হাইওয়ে বাড়াচ্ছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া 2013 সালে নতুন নোটিফিকেশান বার করেছে। আরবান এলাকার, রুরাল এলাকার যারা হাইওয়েতে জায়গা পড়বে সেই জায়গার মার্কেট ভ্যালু, আপনার সরকারি ভ্যালুর থেকে 2 গুণ 3 গুণ টাকা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে যারা জমি পড়বে, জমিহারা, তাদেরকে দেওয়া হবে। কিন্তু আমরা কি দেখছি? নদী আপনার বর্ডার ওপারে তো নদিয়া জেলায় যার 1 কাঠা জায়গা পড়েছে সে 8 লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে। আর আমাদের আমডাঙ্গাতে যার 10 কাঠা জায়গা পড়ছে, 2 কাঠা জায়গা কি 4 কাঠা জায়গা পড়েছে, সে 25,000, 30,000, 50,000 টাকা মাত্র ক্ষতিপূরণ পাচ্ছে কেন? প্রশ্ন করার দরকার এটাই যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আপনি দিল্লিতে গিয়ে আন্দোলন করার কথা বলেছেন, কিন্তু পশ্চিমবাংলায় এখন কেন 75,000 বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত আছে, কবে উদ্ধার হবে? প্রশ্ন করার দরকার ছিল যে ব্লক হসপিটালে ডক্টর নেই কেন? প্রশ্ন করা দরকার ছিল স্কুলের টিচার নেই কেন? চক ডাস্টার নাই কেন? এই প্রশ্নগুলোর পরিবর্তে যাতে আপনি এই ফর্ম ফিল আপ কী করে করবো, ওবিসি সার্টিফিকেট কেন বৈষম্যের শিকার হলো, মুসলিম মানুষরা কেন বৈষম্যের শিকার হবে, এই প্রশ্ন করার দরকার ছিল। তার পরিবর্তে আমি কি করছি? ফর্ম ফিল আপ কী করে হবো তাই নিয়ে হই করছি। এ তো সরকারের চাল। এটা কার চাল? সরকারের চাল। আপনাকে ব্যতিব্যস্ত করে রাখা, মূল ইস্যুতে না কথা বলতে পারেন, মূল বিষয়টা না প্রশ্ন করতে পারেন। বুঝতে পারছেন? তা সুতরাং আতঙ্কিত হওয়ার জায়গা নাই। আমি তো আছি নাকি দিনের শেষে? এই ভরসাটা করেন তো নাকি? একটাও মতুয়া, দলিত, আদিবাসী, নমশূদ্র, খ্রিস্টান, মুসলমান, যাই হোক না কেন, হিন্দু, বৈধ ভোটারের যদি কোনোভাবে নাম কাটে তার পাশে কেউ থাকুক আর না থাকুক, খামচিহ্ন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে থাকবে। নওশাদ সিদ্দিকী তার হয়ে লড়াই করবে। সে যদি তৃণমূলের কর্মী হয়, তৃণমূলেরও নেতা হয়, তার হয়তো নাম কেটে দিয়েছে, তার হয়ে লড়াই সে যদি চায়, তার হয়ে লড়াই নওশাদ সিদ্দিকী করবে। সে যদি বিজেপিকে ভালোবাসে, আমার দেখার দরকার নেই। তার বৈধ ভোটারের যদি নাম কেটে দেয়, সে বিজেপিকে ভালোবাসে, তার আইডিওলজি। কিন্তু সেই বৈধ ভোটারের যদি ভোটাধিকার কেড়ে নেয়, বা সিপিএম হোক আর কংগ্রেস হোক আর যে কোনো পার্টি হোক, তার পাশে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী আইএসএফ লড়াই করবে, তার ভোটাধিকার তাকে ফিরিয়ে দেবে। এ আপনাদের বলে যাচ্ছি, ভয় পাওয়ার দরকার নেই। তাহলে আপনি কি আধার নাম্বার দিতে পারেন, নাও পারেন। এবার আসছে মোবাইল নাম্বার। কোথায় লিখবেন? এই ঘরগুলোতে ভাই। এটা খুব ভ্যালিড, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মোবাইল নাম্বার ভুল ভাল দেবেন না। মোবাইল নাম্বারটা আপনারা কি করবেন? সঠিক দেবেন। প্রয়োজন হয়তো আপনার সাথে যোগাযোগ করতে পারে, তখন গণ্ডগোল হয়ে যাবে। এবার আসা যাক কি চাইছে, পিতা বা অভিভাবকের নাম। আমি বলবো 2025 সালের লেটেস্ট আপডেট যেটা আছে ভোটার কার্ড বলুন, সেটা আপনারা এখানে পিতা বা অভিভাবক হিসাবে যে আছে নামটা লিখলেন এখানে। তারপরে কি বলছে? পিতা বা অভিভাবকের এপিক নাম্বার লিখা আছে। তারপরে যদি থাকে, যদি পিতা বা অভিভাবকের এপিক নাম্বার থাকে বসিয়ে দেবেন। এপিক নাম্বার কাকে বলে জানেন আপনারা? কি জানেন? কজন জানেন? হাত তুলেন। এপিক নাম্বার 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, খান 10 মানুষ এপিক নাম্বার জানে। ঠিক আছে, তো এপিক নাম্বারটা কি আপনাদেরকে জানানো আমার দরকার। কার কাছে ভোটার কার্ড আছে একটু বার করো। আমার কাছে আছে, পকেটে অনেক কাগজ। দেখি দাও, দেখি ভোটার কার্ডটা দাও। না না, ওই 2002 সালে চাইছি না ভাই। ভোটার কার্ড নাই? দাও না, ওটা কি শুনছো? দাও তো ভাই একটা ভোটার কার্ড। আমারটা না পিবিসি মোডের। এই সব দেখালে আবার গ্রামে মানে খারাপভাবে নেবেন না। আমরা এমনি আতঙ্কিত, ভাইজানের হাতে এইরকম ভোটার কার্ড, আমার তো এইরকম ভোটার কার্ড, তাহলে কি আমারটা ভুল নাকি? আমি এমএলএ বলে এরকম কার্ড দিয়েছি, ব্যাপার না, আপনি চাইলেও পাবেন। ওই আমার ছেলেরা সব ভাইজান এটাকে পিভিসি প্রিন্ট বলে, তাই তো নাকি গো? হ্যাঁ, এইটার বাইরে কিচ্ছু নয়। এটা
আমি যে পকেটে ঢুকিয়ে নিচ্ছি, এরকম কোনো ব্যাপার নেই। তোমার ভোটার কার্ডের যা দাম আমার ভোটার কার্ডেরও তাই দাম, মোদিরও ভোটার কার্ডের অতটাই দাম, মমতারও অতটাই ভোটার কার্ডের দাম, সবার ভোটার কার্ডের এক দাম। এইরকম ভোটার কার্ড আপনাদের হাতে আছে তো? এই দেখুন আপনার ছবি এখানে, তার ঠিক ডান দিকে দেখুন 10 ডিজিট একটা নাম্বার আছে, 10টা নাম্বার আছে এখানে। আর নতুন যে পিপিসি যেটা আমি দেখাচ্ছিলাম ওইটা কোথায় খুঁজে পাবেন? হাই যা, কোথায় ঢুকলে? অনেক কটা কার্ড আছে না, তুলে দিচ্ছি, এরা কোথায় না, কোথায় দিলাম না বাবা। আমার যেটা আছে ভাই এই ধরনের যারা আছে ছবির ওপরই পেয়ে যাবেন, ছবির ওপরই আপনারা পাবেন। কোথায়? এরকম যাদের আছে এইখানটাতে, এটাকে বলা হয় এপিক নাম্বার। কি ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ডটা অনেক বড় নাম, অত ভাবে লাভ নেই। শর্টে এটাকে কি বলে? হ্যাঁ আচ্ছা, এটাকে কি বলে? এপিক নাম্বার। তাহলে বাবার অভিভাবকের এপিক নাম্বার থাকলে বসাবেন, না থাকলে দরকার নাই। এরপরে পয়েন্ট মায়ের নাম, মায়ের এপিক নাম্বার। মায়ের ভোটার কার্ডে যদি এপিক নাম্বার থাকে ভালো, না হলে ভাই গলাটা একটু টেনে নিচ্ছে কেন বলো তো? মাইকম্যান বলে গলাটা টানছে ভিতর দিকে, আমার বলতে কষ্ট হচ্ছে। ভাই যারা বসে আছে ওদের অসুবিধা হচ্ছে, আপনারা একটু সরে যান, সরেন। মায়ের নাম দেবেন, মায়ের, মা হয়তো মারা গেছে, আব্বা হয়তো মারা গেছে, উনি ভাববেন না, দেবেন, এইটা দিতে হবে, ঠিক আছে? এরপরে আসছে কি? স্বামী অবলিক স্ত্রী, দেখো ফর্মে লেখা আছে নাম, যদি থাকে। যারা বিবাহিত ছেলে হলে তার স্ত্রীর নামটা লিখবে, আর মেয়ে যখন ফিল আপ করবে তার স্বামীর নামটা লিখবে যদি বিবাহিত। আর আমাদের যারা অবিবাহিত তারা কিচ্ছু লিখতে লাগবে না, এটা ওই তো আগে তো লিখে দিয়েছে। এই দুটো পয়েন্ট তারা কি ছেড়ে দেবে। এই সেকেন্ড পার্টের লাস্টের দুটো পয়েন্ট যেটা দেওয়া আছে, স্বামী স্ত্রীর থাকলে নাম লিখবেন, স্ত্রীর স্বামী থাকবে স্বাভাবিক, তার নাম লিখবেন, লিখলেন, মাথায় আসছে কি বলছি? যদি না থাকে সেটা ছেড়ে দিলেন। তাহলে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দুটো পার্ট বুঝালাম। এই দুটো পার্টে কারো কি জিজ্ঞাসা আছে কিছু আপনাদের? থাকলে বলবেন। আমি এখানে ভোট চাইতে আসিনি, কিন্তু আজকে আমি আপনাকে বুঝাতে এসেছি, আপনার আতঙ্ককে আমি কাটাতে এসেছি। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট বুঝতে পেরেছেন? আজকে যারা এখানে বুঝছেন, মায়েদেরকেও বলবো, বাপেদেরকেও বলবো, আপনাদের পাশের বাড়ির লোককে একটু সহযোগিতা করবেন। তারপরে তো সর্বোপরি আমাদের পার্টির ছেলেরা আছে, আপনি যদি চান আমাদের পার্টির ছেলেরা আপনাদের ফর্ম ফিল আপ করে দেবে, যদি চান আপনারা। যদি চান আরও ভালো করে বোঝানোর জন্য তাদেরকে ডাকবেন, তারা বুঝাবে। ফার্স্ট সেকেন্ড পার্ট আপনারা ফর্মের বুঝে গেলেন, এবার কি বুঝতে হবে? থার্ড আর ফোর্থ পার্ট। এটা পুরো ফর্ম, ফার্স্ট আর সেকেন্ড পার্টকে আমি দেখুন, এই যে ফর্মটা দেখছেন, ফর্মের এই পার্টটা দুদিকেই দেখবেন লেখা আছে, দুদিকেই লেখা আছে, বড় করে একবার দেখায়। সেকেন্ড পার্টটাতে কিন্তু এখানে লেখা নাই, থার্ড আর ফোর্থ পার্টের দুদিকেই লেখা আছে। এইটা ফর্ম, এই পার্টটা আপনারা দেখুন, আমি ভাঁজ করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। হয়ে গেল, এটা থাকলো। আপনারা ফর্মের বাম দিক কোন দিকটা? এটা তো আপনাদের বাম দিক, এটা ডান দিক, এটা। এবার একটু কান খাড়া করে শুনুন, এই দুটো পার্টের মধ্যে একটা পার্ট পূরণ হবে আর একটা খালি থাকবে, এই দুটোই কিন্তু পূরণ হবে না। এটা ভুল না গুলিয়ে কিনা কেউ ফেলে। ওপরে যা ছিল সব পূরণ হবে, 1 আর 2 যা বলেছি সব পূরণ হবে, 3 আর 4-এর মধ্যে একটা পূরণ হবে, একটা ছেড়ে রাখতে হবে। এবার কে কোনটা পূরণ আর কোনটা ছেড়ে রাখবেন এখানে কেউ গুলিয়ে ফেলবেন না। যাদের ভোটার লিস্টে 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তারা ফর্মের শুধুমাত্র বাম দিকটা ফিল আপ করবে। যেমন বাপ, তোমার তো 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তাহলে এই বাপ ফর্ম ফিল আপ করবে। 1 নম্বর পয়েন্ট পার্টে ছবি দিল, 2 নম্বর পার্টে ডিটেলস লিখলো, 3 নম্বর বা 4 নম্বর পার্টের মধ্যে কোনটা করবে? হ্যাঁ, কারণ আপনার তো 2002-এর ভোটার লিস্টে নাম আছে,
3 নম্বরটা ফিল আপ করে দিল, 4 নম্বরটা আর হাত দেওয়ার দরকার নাই। এবার হচ্ছে, এবার 2002 সালের ভোটার লিস্টের নাম নাই আমার, তাহলে আমি কি করব? আমাকে 4 নম্বর ঘরটা ফিল আপ করতে হবে, 3 নম্বর ঘরটা ছেড়ে দিতে হবে। এবার এইখানে 4 নম্বর ঘরটার যে কথা উল্লেখ আছে, বাবু একটু পিছিয়ে দাও, বাচ্চারা অনেক ভিডিও করছে তো, এখন ফেসবুক ইউটিউবে বাচ্চাদের রেস্ট্রিকশন করে দিয়েছে। হ্যাঁ, একটুখানি বুঝতে পারছো, আমি বাচ্চাদের বিপক্ষে নয়, বাচ্চাদের নিয়ে আমাদের সমাজ, ভিড় করানোর জন্য বাচ্চাদের কথা বলছি নি, ওদেরও তো এটা আমরা শিখেছি। আমি কার যদি সময় হয় বলবো, কার কাছ থেকে কতটা শুনেছিলাম এখন আমার কানে বাজে, সময় হলে বলবো, আগে এই বিষয়টাতে আসি। তাহলে মাথায় কি থাকছে, কি ঢুকালেন? যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে তারা বাম দিকের ঘরটা পূরণ করবে, ডান দিকের ঘরটা পূরণের কোনো প্রয়োজন নাই। আর যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে না তারা কি করবে? ডান সাইডের নামটা ঘরটা পূরণ করবে। কিন্তু কার তথ্যটা দেবে? 2002-এ যাদের আছে সে তো নিজের তথ্যটা ভুলে ওপরে তো ফিল আপ করছে, আবার এখানেও ফিল আপ করবে। এই যদি আমার নাই তাহলে আমাকে 4 নম্বর পার্টে আসতে হচ্ছে তো, আমার 2002-এর নাই, তাহলে আমাকে 4 নম্বর পার্ট করতে হবে। তাহলে এই 4 নম্বর পার্টে কার কার ডিটেলসটা লিখবো? আমার আব্বা, আমার আম্মা, আমার দাদু, আমার দাদিমা, এই 4 জনের মধ্যে যারও একজনের 2002-এর ভোটার লিস্টে নাম থাকবে, অথবা 4 জনেরই আছে, হতে পারে তো, তাহলে একজনের ডিটেলস আমাকে এখানে পূরণ করতে হবে। বুঝতে পারছেন? আপনাদের এখানে আমার সমবয়সী যারা আছে কারো 2002-এর ভোটার লিস্টে নাম নাই, তাহলে সে কিভাবে ফিল আপ করবে? প্রথমে ছবি লাগালো, 2 নম্বর পার্টটা পূরণ করলো, 3 নম্বর পার্ট ছেড়ে দিল, 4 নম্বর পার্টে একজনের কারো 2002-এর ভোটার লিস্টের নাম খুঁজে বার করতে হবে। কার কার? আব্বা, আম্মা, দাদু, দাদি, মাথায় থাকবে তো? এই কারো একজনের বাপের ভোটার লিস্টে নাম নাই, মায়েরটা খুঁজুন, মায়েরও ভোটার লিস্টে নাম নাই, দাদরটা খোঁজো, তারও নাই, দাদিরটা খোঁজো, খুঁজে লেখো। এবার প্রশ্ন একটা থাকতে পারে, এই 4 জনের কারো নাই, পরে আমি বলবো, আগে ফর্মটা ফিল আপ হয়ে যাক তারপরে বলি। ওই নাই, কারো নাম নাই 4 জনের মধ্যে 15 থেকে 20% ভোটারের এটা হতে পারে, কিন্তু 80% ভোটার এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারবে। এবার এখানে কি লেখা আছে? নির্বাচকের নাম, অর্থাৎ ভোটারের নাম। এই ফর্মে ভোটারের নাম, এপিক নাম্বার বলে দিলাম যদি থাকে, লেখা আছে। যদি থাকে মানে আমি আমার কথা বলছি, আমার আব্বাজানের ভোটার লিস্ট আছে 2002-এর, আমার আম্মাজানেরও আছে, কিন্তু আমার আম্মাজানের এপিক নাম্বার নাই। দোষটা কার? সরকারের। তো সরকার তোলেনি, আমার কি দোষ? আমার পরিবার কি দোষ? আমার পরিবার ট্যাক্স দিচ্ছে সরকারকে যাতে এই কাজগুলো ঠিক করে হয়। সরকার একটা লোক রেখেছে এন্ট্রি করার জন্য, সরকার তাকে মাইনে দিচ্ছে, আমরা সরকারকে টাকা দিচ্ছি, ট্যাক্সের টাকা, সরকার সেটা মাইনে হিসাবে ওই লোকটিকে দিচ্ছে, ওই লোকটির দোষ মানে সরকারের দোষ। আমার এখানে যদি এই পার্টির ছেলে পার্টির ব্যানারে যদি কিছু ভুল করে, দোষটা তো আমাদেরও ঘাড়ে পড়বে ভাই, আমাদের আন্ডারে তো। তো সরকারের হয়ে যে কাজ করছে তার ভুলটা মানে সরকারের ভুল, তো দোষ আমার নয়। তাহলে এপিক নাম্বার যদি থাকে দেবেন, না হলে দেবেন না। আত্মীয়র নাম, অর্থাৎ 2002 সালে আপনার ভোটার লিস্টে যে অভিভাবক হিসাবে আছে তার নামটা এখানে দেবেন। তারপরে সম্পর্ক দেবেন। 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম আছে, আপনার পিতার নাম আছে, না স্বামীর নাম আছে, না আপনার যা আছে, ওখানে যে সম্পর্কটা লেখা আছে 2002-এর, এখানে বসিয়ে দেবেন। এক কথায় এটা ভালো করে একটু শুনুন, 2002-এ ভুল ভ্রান্তি, নামের বানান, নামের অক্ষরের হ্যান ত্যান ভুল আছে, যা থাকবে 2002-এর সেটাই কিন্তু এখানে বসাবেন। পাকামো মেরে কিন্তু এখানে চেঞ্জ করতে যাবেন না। ভাববেন এখন ভালো যেটা আছে বসিয়ে দিই, কারণ আপনি 2002-এর অ্যাড্রেস দিলেন তো এটা তো চেক হবে, ওদের কাগজের সাথে তো মিলাবে। ওখানে আপনার আব্বার নাম ছিল মোল্লা মোহাম্মদ আব্দুস সবুর, এখন আপনার আব্বার নাম কার্ডে এসছে মোল্লা মোহাম্মদ আব্দুস সবুর, আপনি পাকামো মেরে এখানে মোল্লাটা অ্যাড করতে যাবেন না। কি বলছি বুঝতে পেরেছেন? 2002 সালে যেটা আছে সেটা এখানে
ছেপে দেবেন। কটা বাজে রে? কটা বাজে? এদের যেতে কতক্ষণ লাগবে? আর 5 মিনিট দেবো। তাহলে ওখানে 4টে উঠতে হবে তো। ওখানে গিয়ে তো এরকম বুঝাতে হবে রক্তদান শিবির আর ওইসব বলতে হয়, এখানে এইসবই বলতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বুঝাতে পারছি, আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি, বলুন না একটু বেশি টাইম চলে যাচ্ছে। আমার মাথায় মানে অসুবিধা হচ্ছে নাকি আমার কথাগুলো নিতে? কারা বুঝতে পারছেন একটু হাত তুলুন তো। আপনারা সত্যি বুঝতে পারছেন তো? অসুবিধা হবে না তো? আপনাদের পরিবারগুলো অন্তত আতঙ্কমুক্ত হবে তো? আপনাদের পাশের বাড়ির লোকগুলোকে একটু সহযোগিতা করবেন তো ভাই? আমি যদি ফুরপুরা শিব থেকে এসে আপনাকে সহযোগিতা করি, তাহলে আপনি আপনার পাশের বাড়ি, আপনার বুথের, আপনার এলাকার লোককে সহযোগিতা করবেন না? করতে হবে। সে তৃণমূল করে ভাইজানকে স্টেজে দুটো কড়া কথা বলেছে, ওই সব মাথায় ঢুকাবেন না। ভাইজান বলে যাচ্ছে তো, তাকেও সহযোগিতা করার কথা না। ও ভাইজানকে উল্টোপাল্টা বলে আমাদের মাচাই বসে, ও বলতে দাও, ও বোঝে না বলে বলে, ওকে বলতে ভুল বুঝানো হয়েছে। কিন্তু আপনাকে তো আমি ভুল বুঝিয়ে যাচ্ছি না, আপনাকে তো আমি সঠিক বুঝিয়ে যাচ্ছি। তাহলে ও যদি অদম হয়, আপনি উত্তম হবেন না? উত্তম হতে হবে তো আমাকে। তো আপনি সবাইকে বলবেন। এরপরে কি আছে? আত্মীয়র নাম ওই ভোটার লিস্টে যা লেখা আছে লিখবেন। তারপরে জেলা, তারপরে রাজ্য। এবার একটা খেলা আছে এখানে, ভিডিওটা তো অনেকজন শুনতে পারে। আপনার বিধানসভা ক্ষেত্রের নাম 2002 সালে আমডাঙ্গা বিধানসভায় ছিল তো নাকি? হ্যাঁ, কিন্তু আজকে যদি মধ্যম গ্রামের মানুষ 2002 সালের ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না। মধ্যম গ্রাম বিধানসভা 2002 সালেই ছিল না। বুঝতে পারছেন কি বলছি? 2002 সালে মধ্যমগ্রাম বিধানসভায় ছিল না। তাহলে কি হবে? সব 3 লাখ মতো লোকের কি উড়ে গেল? সব বিদেশি হয়ে গেল? তাহলে 2002 সালে মধ্যমগ্রাম বিধানসভার মানুষজন কোথায় ভোট দিয়েছে? কোন বিধানসভা থেকে? বারাসাত বিধানসভা। তাহলে আমাদের যারা বয়স্ক বাপেরা আছে তারা বলবে আমরা তো বারাসাতের এমএলএ বানিয়েছিলাম। তাহলে বারাসাতে গিয়ে খুঁজলে ওটা পেয়ে যাবে। ঠিক আমি এখন আপনাকে বলছি। তো বিধানসভার নাম্বার দিন, নাম লিখলেন। এরপরে আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। 2002 সালে আমডাঙ্গা এখন আমডাঙ্গা বিধানসভা ক্ষেত্রের নাম্বার কত গো? তোমার কাগজটা দাও, পুরাতন কাগজটা দাও, 2002 সালে ভোটার লিস্টটা দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। 2000 এখন আপনাদের এই নির্বাচনী ক্ষেত্রের নাম্বার কত? তাহলে এখন 102 যেন লিখে ফেলবেন না। 3 নম্বর অথবা 4 নম্বর পার্টে একদম এখন নতুনভাবে কিছু মাথা মারতে যাবেন না। 2002-এ যা পাবেন ধরে নিয়ে এসে এখানে দিয়ে দেবেন, বসিয়ে দেবেন। তো 2002 সালে আমডাঙ্গাটা কত নম্বর বিধানসভা ছিল জানেন? 89 নম্বর বিধানসভায় দেখুন এখানে লেখা আছে। তাহলে আপনি কি করবেন? এখানে নির্বাচনী ক্ষেত্রের নাম্বার 89। এবার অংশ আর ক্রমিক নাম্বার। এখনকার অংশ আর ক্রমিক নাম্বার হবে না। এখন পার্ট যদি এই চানকিয়া এই স্কুলটা যদি এখন 100 নম্বর বুথ হয়, 2002 সালে হয়েছিল 80 নম্বর বুথ, মানে 100 নম্বর বুথ ছিল না, এখন চেঞ্জ হয়েছে। তখন যেটা ছিল সেটা বসিয়ে দেবেন। ঠিক একইভাবে যার 3 ফিল আপ করে দিল তার কাজ শেষ। যে ফিল আপ হলো না তাহলে সে কি করবে? 4 নম্বর পার্টটা করবে, 3 নম্বরটাকে মুড়ে দেবে। ঠিক সমস্ত ডিটেলস দিয়ে আছে ওই 3 নম্বর পার্টে যা যা বলা আছে 4 নম্বর ঠিক একই আছে। কিন্তু যে 3 নম্বর ফিল আপ করবে কে? 2002-এর ভোটার লিস্টে যার নাম এসেছে। যদি না আছে তখনই সে 4 নম্বরটা করবে। কার কাগজে? তার আব্বার, তার আম্মার, তার দাদু বা তার দাদির কারো একজনের কাগজ নিয়ে ফিল আপ হয়ে গেল। ফর্ম ফিল আপ হয়ে গেল। তো এরপরে আপনাকে কি করবেন? যেই ফর্মটা ফিল আপ হয়ে গেল আপনি দেখবেন এখানে সই করার একটা অপশান দিয়ে আছে। নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা অথবা বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ। তারপরে একটা অপশান দিয়ে রেখেছে আত্মীয়তার ধরন উল্লেখ করুন। ঠিক আছে, ঠিক এর ওপরটাতে কি করবেন আপনারা? সই করবেন। যে সই করতে পারেনি সে বাম হাতের এইটা বৃদ্ধাঙ্গুল থাম কি করবে? ওখানে দেবে। হলো কাজ। আপনারা ফর্ম ফিল আপ করে নিলেন। এবার আপনাকে যখন ফর্ম দিতে আসছিল আপনাকে সই করিয়েছে তো ভাই, খাতায় সই করো, তুমি আমার ফর্ম পেয়েছ। আর একটা কথা বলে দিচ্ছি,
কোনো বিএলও দেজি বলে, বুথ লেভেল অফিসার, ওই আমি অমুক চায়ের দোকানে বসে আছি, ফর্মটা নিয়ে যাও, অমুক পার্টি অফিসে বসে আছি, ফর্মটা নিয়ে যাও, আমি আমার বাড়িতে বসে আছি, ফর্মটা নিয়ে যাও, একদম পাত্তা দেবেন না। তার কলটা রেকর্ড করবেন, বা তার নামে কমপ্লেন করার জায়গা আছে, তাকে প্রথমে বলবেন কি আমার বাড়িতে এসে দিয়ে যাও। তার কাজ হচ্ছে কি আপনার বাড়িতে এসে পৌঁছানো। এবার আপনি তার সাথে সম্পর্ক আছে, কেউ যদি ভালোবেসে বলে ভাই একটু আমার চাপের মধ্যে আছি, সেটা আলাদা ব্যাপার, সেটা আমি রাইট বলতে পারবো না, সেটা করো। কিন্তু নিয়মটা আমি বলে যাচ্ছি, প্রতিটা ভোটারের বাড়িতে এসে কাগজ পৌঁছানোর দায়িত্ব কার? অফিসারের। এবং কাগজ দেওয়ার সাথে সাথে আপনার সই করিয়ে নেবে। আপনি দুটো ফর্ম ফিল আপ করে নিলেন, এবার অপেক্ষা করুন, আপনার বাড়ি কাগজ নিতে কে আসবে? অফিসার আসবে। এর মধ্যে অনেকে কাগজ চাইতে আসতে পারে, তাদেরও রাইট আছে কাগজ চাওয়ার, কিন্তু আমি অনুরোধ করব অফিসার ছাড়া কারো হাতে কাগজ আপনারা দেবেন না, এটা আমার অনুরোধ। কারণ আবাস যোজনার ঘরের জন্য আপনাদের কি বলেছিল? বিডিও অফিসে যে একটা বাক্স করে দিয়েছিল না, ওর মধ্যে কাগজ গলিয়ে দাও। আপনারা আমাদের মধ্যে অনেকে কাগজ দিয়েছিল, প্রকৃত যে গরিব সে পায়নি। পাকা বাড়ি, দোতলা বাড়ি, 4 চাকা আছে, 2 চাকা আছে, গাড়িতে ফ্রিজ আছে, সে আবাস যোজনা পেয়ে গেল। কিন্তু যে পায়নি সে যদি এখন কোর্টে মামলা করতে যায়, মামলাটা নাও টিকতে পারে। কারণ সরকার পক্ষ গিয়ে কি বলবে? উনি তো কাগজ জমা করেনি, জমা করলে উনাকেই আমরা দিতাম। কিন্তু আপনি কাগজ জমা করেছেন, কোনো প্রমাণ নাই তো, থাপ্পা লাগানো নাই, স্ট্যাম্প লাগানো নাই তো। মাথাটা একটু ক্লিয়ার, মানে কি ঠান্ডা মাথায় বুঝবেন। যারা তৃণমূল করছেন হয়তো রাগ হতে পারে, ভাইজান কি কথা বলছে, কিন্তু যারা তৃণমূল করছে তারও আজকে অস্থিরতার মধ্যে আছে, তার ভোটাধিকার থাকবে কি থাকবে না। আজানটা হয়ে যাক, আর 2-4 মিনিট বলবো তো শেষ হয়ে যাবে, এটা তো হয়ে গেছে।
হ্যালো হ্যালো, যেটা বলছিলাম, আপনি যেমন সই করে ফর্মটা নিলেন, আপনি যখন ফর্ম ফিল আপ হয়ে যাবে, আপনাদের মায়েরা একটু শুনবেন, যারা দূরে কাছে আছে শুনুন, যখন 2 কপি দেবেন তার কাছে দিয়ে কি করবেন, একটা দুটো সেট হলো তো রেডি, একটা আপনি ফেরত পাবেন, একটা ওরা নিয়ে যাবে। ওই যখন ফেরত দেবে আপনাকে, তখন আপনি এখানে এই জায়গা দেখে নেন, বিএলও এর স্বাক্ষর, একদম নিচের ডান দিকে বুথ লেভেল অফিসার এখানে কি করবে, সই করে স্টাম্প মেরে দেবে, তারিখ থাকবে, আপনি কি করবেন সেটা নেবেন। তার আগে কিন্তু ওনাকে যদি সই না করে এমনি দিয়ে চলে যায়, কিন্তু আপনার ফর্মটা ডাস্টবিনেও চলে যেতে পারে। এবার আপনি তার পরিবর্তে অন্য কাউকে দিলে সে যদি বিপদ ঘটিয়ে দেয়, কি করবেন আপনি ভাই? কি বলছি বুঝতে পেরেছো? আপনাদের এখানে উপপ্রধানকে একটা মারল না বোম ছুড়ে, মনে আছে না ভুলে গেছেন? আপনাদের আমনাগাতি তো, হ্যাঁ, কারা মেরেছিল? তার দলের লোকেরাই তো। তাহলে আপনার সাথে আমার মতনৈক্য, যদি কেউ বলে বাবু কাগজটা দাও না আমি জমা করে দেবো, ভালো মাসে সাদা মনে কাদা নেই, বাবুর হাতে দিয়ে দিলেন, ওই বাবু নিজে যদি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয় কী হবে? তাহলে আপনার হাতে যে কাগজ দিয়েছে অফিসার, আপনিও সেই কাগজ অফিসারকে ফেরত দেবেন, অন্য কাউকে দেবেন না। এটা মাথায় থাকবে তো ভাই? তৃণমূল করেন যারা, যদি আমার আওয়াজ শুনেন তাই বলবো দেবেন, কারণ আপনাদের আবার গোষ্ঠীদ্বন্দ্ব অনেক, গোষ্ঠীদ্বন্দ্বে জানিয়ে নিচ্ছে আপনাদের টিমের লোকেরা অন্য টিম, অন্য গ্রুপের। তাহলে আপনার সামান্য একটা ভোটাধিকার যদি বাতিল করে দিতে পারে, তাদের কাছে বিশাল ব্যাপার হবে। তাহলে অফিসারের হাত থেকে নেবেন, অফিসারকে দেবেন, অফিসার যখন নেবে একটা কপি আপনার বাড়িতে থাকবে স্টাম্প মেরে, তারপরে আপনি কি করবেন, এটাকে আবার একটা দুটো ছবি তুলে একটা দুটো জেরক্স করে রেখে দেবেন। এর অরিজিনালটা যেখানে সোনা দানা গয়না টাকা পয়সা দলিলপত্র রাখে সেখানে রেখে দেবেন। আরে না রে ভাই, আমি একটু ভয়টি আর কি মেরে বললাম, একটু মজা করে বললাম, কিন্তু আদর যত্ন করে একটু রাখতে হবে। ওই বাচ্চা ছেলে চিবিয়ে ফেলেছে, পিচ্ছাপ করে দিয়েছে, এর ওপরে পানি পড়ে গেছে, ওই কাজ করবেন না। কারণ আপনার হয়তো খসড়াতে বা কিভাবে নাম ফাম কেটে গেছে, আসলো না নাম, চ্যালেঞ্জ করবো তো আমরা। আপনারা আতঙ্কিত হবেন না, এখন যেটা চলছে সেটা বোঝাচ্ছি, পরবর্তীতে বলে যায়। যদি লক্ষ্য করি কোনো একজন চানকিয়া কেন, পুরো আমডাঙ্গার, যদি পুরো আমডাঙ্গা কেন, ওইদিকে মতুয়া, রমশদ্র, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, মহিলা, পুরুষ, যদি দেখি কারো একজনের বৈধ ভোটারের নাম কেটে গিয়েছে, আর্টিকেল 326কে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে তার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই আমরা আপনাদের জন্য করব। যখন সময় আসবে কি কি করতে হবে তা বলে দেবো, এখন ভাবে লাভ নেই। এখন সময় কি, ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে জমা দেওয়া, এটা দেবেন। এর বলে আমি বক্তব্য শেষ করছি, শুধু একটুকুই বলবো, যারা পরিযায়ী শ্রমিক আছে, আপনার বাড়ির ছেলে হয়তো মানলাম এই রাজ্যের বাইরে কাজ করছে, তাহলে কি তাকে আসতে হবে নাকি? আসার প্রয়োজন নাই, আপনি ফিল আপ করবেন। আপনার ছেলে বাইরে কাজ করছে, আপনি ফিল আপ করলেন, সই করার জায়গাটা আপনি করলেন, শুধু সইটা আপনার নিজের নাম লিখলেন, যে আপনার ছেলে বলে উল্লেখ করলেন সম্পর্কটা। আপনার মা, তোমার স্বামী হয়তো বাইরে কাজে গেছে, সে আবার আসবে, 3-4 হাজার টাকা 5 হাজার টাকা খরচ ট্রেনে যাতায়াতে, কেন আসতে যাবে ভাই? আবার যদি কেউ বিদেশে কাজ করে তাহলে কি করবে সে? 50,000 টাকা তো ফ্লাইট ভাড়া, দুবাই থেকে যেতে আসে কেউ, ইউরোপ থেকে যদি কেউ আসে তাহলে অত টাকা খরচ করে আসবে, কার দরকার নেই। তাহলে তখন আমার মায়ের স্বামী, আমার বোনের একটা স্বামী কোথায় কাজ করে? বাইরে। তাহলে ওই বোনই ফর্মটা ফিল আপ করবে, নিচে বোনের নাম লিখবে, ব্র্যাকেটে শুধু সম্পর্কটা কি, কার হয়ে ফিল আপটা করছেন উনি? স্বামীর হয়ে, স্বামী বলে উল্লেখ করে দেবে। ঠিক আপনার ভাই বাইরে কাজ করে, আপনি ফিল আপ করলেন, আপনি সই করলেন, আপনার নাম, সইটা আপনার নাম করতে হবে, কিন্তু সইয়ের জায়গাটা, যেন সইয়ের জায়গা দেখিয়েছি না, ওটা আপনি সই করলেন, কাজটা কি শুধু লিখে দিলেন ব্র্যাকেট আপনার ভাই, ও জমা দিয়ে স্টাম্প মেরে রেখে দেন। আপনার ভাইকে বা পরিযায়ী শ্রমিককে আসার কোনো আর দরকার নাই। ধন্যবাদ। আমি অনুরোধ করব, আমি যখন যাব আমার সাথে কাউকে হাত মেলাতে হবে না, টাইম অলরেডি আধ ঘন্টা লেট হয়ে গেছে, ওখানে 4টেই মাইক উঠতে হবে, এখান থেকে যেতে 45 মিনিট টাইম লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজনৈতিক হিংসা মারামারিতে জড়াবেন না। আজকে দেখুন সবাই চিন্তিত, আজকে সবাই চিন্তিত, তাহলে চিন্তামুক্ত বা এলাকার মানুষকেই করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা এসেছেন এখানে ধন্যবাদ। আমাদের বাইরপুর চানকিয়া বাইরপুর বুথ কমিটির নেতৃত্বদেরকে ধন্যবাদ এই ধরনের একটা প্রোগ্রাম রাখার জন্য।